হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে সকলকে স্বাগতম জানাই। আজকে আবারও চলে আসলাম একটা নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম মাথা কাটা লাশ। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনে নিজেকে ভয় লাগাতে অনেক বেশি ভালোবাসে, তাদেরকে একটাই অনুরোধ, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা যত নতুন নতুন ভয়ানক ভূতের গল্প আপলোড করব, সবার প্রথমে সেটি আপনার কাছে চলে যাবে। তো চলুন মনোযোগ দিয়ে গল্পটা শোনা যাক। প্রতিদিনের মতো গ্রামের কামারুল ভাই ফজরের নামাজ সেরে নদীর ঘাটে জলকুলি করতে যায়। সেখান থেকে এক বিকট চিৎকার উঠে আসে। হঠাৎ করেই নদীর জলে কিছু একটা শব্দ হয়। নদী ঘেঁষা এই গ্রামের মানুষ সবমাত্র ঘুম থেকে উঠেছে। কামারুল ভাইয়ের চেঁচামেচি শুনতে সবাই সেই দিকে দৌড় দিল। সেখানে গিয়ে দেখা গেল এক বীভৎস দৃশ্য। একটি বস্তা নদীর ধারের সিঁড়িতে লেগে আছে, আর তা থেকে নির্গত হওয়া রক্তে নদীর পাড় পুরো টকটকে লাল হয়ে আছে। সকাল সকাল এই ধরনের দৃশ্য দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না গ্রামবাসীরা। গুঞ্জন ওঠে, বস্তার ভেতরে কি আছে। কেউ বলল বস্তায় হয়তো ভাগাড়ের কোনো মৃত প্রাণী রয়েছে। আবার কোনো মুরব্বী বলল কেউ হয়তো মজা করার জন্য বস্তায় তুলো ভরে দিয়ে তাতে আলতা মিশিয়ে দিয়েছে। এরই মাঝে উপস্থিত হয় অসীমবাবু। পাড়ার সবাই তাকে চেনে, গরিবদের সাহায্য করাটাই তার নেশা। অসীমবাবুর কথা মতো গ্রামের কয়েকজন ছোকরা সেই বস্তাটাকে টেনে পাড়ে তুলল। পুলিশকে খবর দেওয়া হলো। বস্তার মুখ খুলতেই এক বীভৎস পচা গন্ধে গোটা এলাকা মোমো মো করে উঠল। বস্তার ভেতরের দৃশ্য আরও ভয়ানক। একজন মানুষের দেহ রয়েছে তাতে। বেশ কয়েকটি টুকরো করে দেহটিকে বস্তায় বন্দি করে ভাসিয়ে দেওয়া হয়েছে। এই ভয়ানক দৃশ্য দেখে সেখানে উপস্থিত কয়েকজন মহিলা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। প্রশ্ন দাঁড়ালো লাশটা কার সেটা নিয়ে। কারণ লাশটিকে শনাক্তকরণের মূল উপায় হলো তার মুখমণ্ডল, কিন্তু সেই মুখমণ্ডলটিই নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাথা কাটা লাশ। তবে শরীরের গঠন দেখে এটি নিশ্চিত যে সেই লাশটি একজন মেয়ের। গোটা গ্রামে খবর রটিয়ে দেওয়া হলো, কিন্তু না, কারো বাড়ি থেকেও কেউ উধাও হয়নি। পুলিশ দেহটাকে নিয়ে বেশি টানাটানি করতে চাইলেন না। তারা গ্রামবাসীদের দেহটার যে কোনো একটা বিহিত করতে বলে চলে গেলেন। কিন্তু এখানেও সমস্যা। গ্রামের একদল মানুষ বলছে দেহটাকে কবর দেওয়া হোক, আবার আর এক দলের লোক বলছে সেটাকে নদীতে আবার ভাসিয়ে দিলে ভালো হয়। অসীমবাবু ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নিলেন যে দেহটাকে কবর দেওয়া হোক। সবার কথা মতো দেহটাকে কবর দেওয়া হলো। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়, আসল ঘটনা এখান থেকেই শুরু। উক্ত ঘটনার পর কেটে গেছে দিন 15। শোনা গেল রাতে নদীর পাড় দিয়ে বাড়ি ফেরার পথে কয়েকজন নাকি একটি মেয়েকে পাড়ে বসে বসে কাঁদতে শুনেছেন। আর অবাক করার মতো ব্যাপার হলো সেই মেয়েটির মাথা নেই। গ্রামে রটে গেল সেই মেয়েটা ভূত হয়ে গেছে। রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাতেও কেউ আর সাহস পায় না ওই পাড়ে যেতে বা পাড়ে গিয়ে বসতে। কিন্তু অসীমবাবুর মনটা কেমন যেন খটকা লাগছে। একটা মাথা কাটা লাশ এলো কোথা থেকে? কিন্তু তিনি কিছুতেই এই সমস্যার সমাধান খুঁজে পেল না। গ্রামবাসীদের দেখা নদীর পাড়ে সেই কাঁদতে থাকা মেয়েটার ঘটনা অসীমবাবুর কাছে কল্পনা মনে হতে লাগলো। তিনি ঠিক করলেন তিনি নিজের চোখে এই ঘটনা দেখবেন। তিনি নদীর পাড়ের কাছেই একটি বাড়িতে আশ্রয় নিলেন। রাত তখন প্রায় 3টে বাজে, অর্থাৎ ডেভিল আওয়ার শুরু হয়ে গেছে। শোনা যায় যে এই সময়টিতে নাকি ঘরের বাইরে বের হতে নেই। এই সময় নানান আত্মা ও অদৃষ্ট শক্তিরা সক্রিয় হয়ে ওঠে। এই সময় তারা নাকি ঘুরে বেড়ায়। এই সব 7-5 ভাবতে ভাবতেই অসীমবাবুর কানে ঝুমকার আওয়াজ ভেসে এলো। এই ঝুমকার আওয়াজ তার চেনা চেনা ঠেকছে। কয়েক সেকেন্ডের মধ্যেই অসীমবাবু শুনতে পেলেন পাড়ে কেউ যেন বসে বসে কাঁদছে। জানলাটা কিছুটা আড়াল করে দেখতেই তার মাথার মধ্যে যেন একটা তরঙ্গ বয়ে গেল। গ্রামবাসীদের কথাই ঠিক, সেই মাথা কাটা লাশটা
কবর থেকে উঠে এসেছে। নদীর পাড়ের বসার জায়গাটায় সে বসে অবিরাম কেঁদে চলেছে। আশ্চর্য, মাথা যার নেই তার আবার মাথা ব্যথা কিসের? লাশটার তো মাথাটাই নেই, তাহলে কান্নার শব্দ আসছে কোত্থেকে? পরের দিন সকালে ভেসে এলো আরেক দুঃসংবাদ। গ্রামের নিতাই মাতবরকে কে যেন নৃশংসভাবে হত্যা করেছে। গ্রামে চলছেটা কি? যেদিন থেকে সেই মাথা কাটা লাশটা পাওয়া গেছে সেদিন থেকেই গ্রামে কোনো না কোনো একটা অঘটন ঘটেই চলেছে। নিতাই মাতবরের লাশটা আরও ভয়ানক। পেটের নাড়ি সব বেরিয়ে আছে। কে বা কারা যেন তার পেট চিরে সব নাড়ি ভুড়ি বের করে দিয়েছে। গোটা উঠান রক্তময়, কিন্তু পুলিশও এর রহস্যের সমাধান করতে পারল না। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবার শোনা গেল বিষ্টু ডিলারকে ঠিক একইভাবে কে যেন হত্যা করেছে। অসীমবাবু বুঝলেন এসবেই সেই মাথা কাটা লাশটার কাজ হতে পারে। সেই দিনেই রাত প্রায় 2:30টার সময় তিনি নদীর পাড়ের বিশাল নিম গাছটায় বসে রইলেন। এভাবেই কখন সময় গড়িয়েছে তার কিছুই মনে নেই। তন্দ্রা কাটল কান্নার শব্দে। আবার সেই মরা কান্না কাঁদছে মুণ্ডহীন লাশটা। এবার অসীমবাবুর থেকে লাশটা বেশি দূরে নেই। সেই লাশটার গলাকাটা বিভৎস অংশটা খুব কাছে থেকে দেখতেই অসীমবাবু অজ্ঞান হয়ে গাছ থেকে পড়ে গেলেন। চোখ দুটি বন্ধ হয়ে আসার আগে তিনি দেখলেন সেই মাথা কাটা লাশটা তার দিকেই টলমল করে এগিয়ে আসছে। এরপর যখন তার জ্ঞান ফিরল তখন সে দেখল মাথা কাটা লাশটা তার পাশেই বসে আছে। ক্ষণিকের জন্য অসীমবাবুর মনে হয়েছিল সে হয়তো আর আস্ত নেই। সে দেখল তার নাড়ি ভুঁড়ি সব ঠিক আছে কিনা। নাড়ি ভুঁড়িতে সব ঠিকই আছে। মাথা কাটা লাশটার গলাটার দিকে চোখ যেতেই সে আবার অজ্ঞান হয়ে যেতে লাগলো। কিন্তু এবার সে নিজেকে সামলে নিল। সে কিছু বলতে যাবে এমন সময় মাথা কাটা লাশটা তার পাশ থেকে উঠে গিয়ে নদীর পাড় থেকে তার কাটা মুন্ডুটা হাতে ধরে নিয়ে অসীমবাবুর পাশে এসে দাঁড়ালো। অসীমবাবুর বারবার মূর্ছা যাবার জোগাড় হলেও তিনি নিজেকে সামলে নিয়েছেন। হাজার হলেও এই মাথা কাটা লাশের ভূতটা তার কোনো ক্ষতি করেনি। অসীম কাপা গলায় বলে উঠল, তুমি কে? লাশটার হাতে ধরে রাখা কাটা মুন্ডটা বলতে শুরু করলো, দাদা, আমি মণি। তুমি ভালো মানুষ বলে তোমার কোনো ক্ষতি আমি এখনো করিনি। জানো দাদা, গত পূর্ণিমার রাতে ঘোষপাড়ায় আমি নাচ দেখাতে গিয়েছিলাম। ফেরার পথে নিতাই মাতবর আর দুষ্টু ডিলার আমার পথ আটকে ধরে। আমার দল ততক্ষণে আমাকে ছেড়ে অনেক আগে বেরিয়ে গেছে। আমি ওদের মতলব বুঝতে পেরে ওদের শাসিয়ে দিই যে আমার সাথে কোনো কিছু খারাপ করার চেষ্টা করবেন না। কিন্তু আপনাদের কাছে হাত জোর করে বলছি, জানো দাদা, আমি ওদের হাতে পায়ে ধরে অনুরোধ করতে থাকি, কিন্তু পিশাচ দুটি আমার কোনো কথাই শুনল না। আমাকে ধরে নিয়ে তারা ওই ব্রিজের নিচে যায়। তারপর আমার সাথে যা হওয়ার সেটাই হলো। তাদের কাজ যখন শেষ হলো আমার অবস্থা তখন খুবই খারাপ। আমি যে উঠে বসবো সে ক্ষমতাটুকু আমার ছিল না। কিন্তু পিশাচ দুটি এখানেই থামলো না। আমি বেঁচে থাকলে যে মুখ খুলবো, তাই আমার অবচেতনা শরীরটাকে তারা টুকরো টুকরো করে বস্তায় ভরে এই নদীর জলে ভাসিয়ে দিল। সেই পিশাচ দুটিকে আমি শেষ করেছি। এবার আমার আত্মা শান্তি পাবে। তুমি ভালো মানুষ, তাই তোমাকে সব কথা বলে গেলুম। এতে আমার জ্বলন্ত হৃদয় শান্ত পাবে। অসীম এতক্ষণ সেই মাথা কাটা লাশটার সব কথা অত্যন্ত ভয় মিশ্রিত আশঙ্কায় শুনছিল। এতক্ষণে রাত প্রায় শেষ হতে চলেছে। মণি বাবা মাহারা এক যুবতী মেয়ে। সে একটি যাত্রাগানের দলের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু প্রশ্ন হলো, সেই মাথা কাটা লাশটা কিভাবে গভীর কবর থেকে বেরিয়ে এলো? আর যেদিন লাশটা নদীর ধারে ভেসে উঠেছিল সেই দিন প্রচুর গন্ধ বাড়াচ্ছিল, অথচ সে প্রতিশোধ নেওয়া পর্যন্ত সে আশ্চর্যজনকভাবে ঠিক ছিল। এটা কিভাবে সম্ভব? পরের দিন অসীমবাবু সেই মাথা কাটা লাশটাকে সদ্গতির ব্যবস্থা করলেন। আর এরপর সেই গ্রামের মানুষের নজরে আর কখনো সেই মাথা কাটা লাশটা আসেনি। অসীমবাবু মনির সাথে ঘটে যাওয়া সেই ভয়ানক ঘটনাটি গ্রামের কারো সঙ্গে আর ভাগাভাগি করেননি। তিনি বর্তমানে কিছু কাজের জন্য শহরে গেছেন। তার রুমে একটি ডায়েরিতে এই ঘটনাটির বর্ণনা তিনি লিখে রেখেছেন। আর সেই ডায়েরি থেকেই
তোমাদের এই গল্পটি আজ আমি শোনালাম।